তড়িৎ প্রাবল্য নিয়ে ডিটেইলসে কথা বলবো। আমরা একটু আগে বলে ফেলছি যে পরিবাহীর যেখানে বলরেখার ঘনত্ব বেশি সেখানে প্রাবল্য বেশি। এখন আমাদের যে প্রাবল্যের তড়িৎ প্রাবল্যের যে ডিটেইলস, সেখানে আমরা এই যে ক্ষেত্র আধান, আমরা ধরলাম এটা একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রে আছে আমাদের প্লাস আধান, সেটাকে ধরলাম Q1। আমরা বলেছিলাম প্লাস আধান থাকলে কি হবে, বাইরে নির্গত হবে নাকি বাইরে থেকে ভিতরে আসবে বলরেখা, কি হবে, বাইরে নির্গত হবে। তাহলে তড়িৎ বলরেখাগুলো বাইরে নির্গত হচ্ছে। এখন আমাদের তড়িৎ প্রাবল্যের কনসেপ্ট হচ্ছে আমরা বাইরে থেকে আরেকটা আধানকে নিয়ে আসব, ঠিক আছে। আমরা বাইরে থেকে আমরা ধরলাম Q2 আধানকে নিয়ে আসব, বাইরে থেকে আমরা নিয়ে আসব Q2 আধানকে, ঠিক আছে। কোথায় নিয়ে আসবো, এ বিন্দুতে নিয়ে আসবো। আমরা ধরলাম একটা বিন্দু, সেটা হচ্ছে এ। এখন খেয়াল করো, এ বিন্দুটা আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে নাকি বাইরে আছে? এই যে তড়িৎ ক্ষেত্র কিন্তু আমাদের এই যে মধ্যেই আছে, এই বিন্দুটা তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আছে। তাহলে আমরা বাইরে থেকে Q2 আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসব, এই বিন্দুতে নিয়ে আসব। তড়িৎ প্রাবল্যের আলোচনায় আমরা Q1 হচ্ছে আমাদের সিস্টেমের যে আধান, সিস্টেমের আধান, Q2 হচ্ছে আমাদের পরিবেশের আধান। তাহলে আমাদের এখানে যে আর এর পরিচয়টা সেটা রাখবে, আর ইকুয়াল আমাদের মনে রাখতে হবে সিস্টেম Q1 যে Q1 যেটা সিস্টেমে চার্জ হতে যে বিন্দুতে আমরা আধানটাকে নিয়ে আসবো সেই দূরত্ব, অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের আর। আর হচ্ছে আমাদের সিস্টেমের চার্জ হতে নির্ণয় বিন্দুর দূরত্ব। আমরা নিয়ে আসতেছি কাকে, Q2 আধানকে, তাই না। Q2 আধানকে নিয়ে আসতে আমাদের কি পরিমাণ বল দিতে হবে, F পরিমাণ বল দিতে হবে আমরা ধরলাম। তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে আমাদের বল হবে F/Q2, এবং এটাই হচ্ছে আমাদের সূত্র। এটাকে বলা হয় E দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ প্রাবল্যকে E দিয়ে প্রকাশ করা হবে। E ইকুয়াল আমাদের F/Q2। তাহলে এখানে খেয়াল করার বিষয়, আমরা নিয়ে আসছি কাকে, নিয়ে আসছি Q2 আধানকে, এবং আমাদের কোথায় নিয়ে আসছি, Q1 এর যে তড়িৎ ক্ষেত্র সেটার আওতায় নিয়ে আসছি। তাহলে প্রাবল্য জিনিসটা এটা কি Q2 এর হয়েছে নাকি Q1 এর হয়েছে বলতো? প্রাবল্য কিন্তু আমাদের কার হয়েছে, Q1 এর প্রাবল্য, কারণ Q1 জিনিসটাকে নিয়ে আসছে। তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে Q1 এর জন্য প্রাবল্য, Q1 এর জন্য প্রাবল্য E ইকুয়াল F/Q2। তাহলে প্রাবল্য জিনিসটা হচ্ছে Q1 এর জন্য, নিয়ে আসছি কাকে, Q2 কে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে পরিবেশের চার্জ যখন দেওয়া থাকবে তখন এই সূত্র, Q2 হচ্ছে পরিবেশের চার্জ যাকে নিয়ে আসবো তখন যদি দেওয়া থাকে। আর যদি আমাদের সিস্টেমের চার্জ দেওয়া থাকে, মানে Q1 এর মান যদি দেওয়া থাকে, Q2 এর মান যদি দেওয়া না থাকে, তখন 2 নম্বর সূত্র হচ্ছে E ইকুয়াল আমাদের 4πε0 Q1/r², ঠিক আছে। তো এটা কখন, এটা যখন আমাদের সিস্টেমে চার্জ দেওয়া থাকবে, Q1 এর মান দেওয়া থাকবে তখন। এটা ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হবে, এটাও ইউজ হবে এমসিকিউতে। আমরা প্রাবল্য সম্পর্কিত দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে আমাদের E ইকুয়াল F/Q2, আর একটা হচ্ছে E ইকুয়াল 1/4πε0 Q1/r²। এখন যদি আমরা একটা এমসিকিউ দেখি, প্রশ্নটা সবাই পড়ার চেষ্টা করো। বলা হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে, ঠিক আছে, প্রশ্ন প্রথমে লিখে ফেলবা, তারপর হচ্ছে নিজে করার চেষ্টা করবে, এরপর আমার সলিউশনে আসবা। কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে সেখানে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে, বা অপোজিট কথা হচ্ছে, অপোজিট না, সেম কথা হচ্ছে শূন্যে ভেসে থাকবে। ওজনের সমান বল অনুভব করা মানেই শূন্যে ভেসে থাকা, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের প্রাবল্য বের করতে বলছে, ই এর মান বের করতে বলছে। আমরা যদি ভিজুয়ালাইজেশনে নিয়ে আসি, এই যে একটা ইলেকট্রন, ইলেকট্রন ওজন কাজ করবে নিচের দিকে, তাই না। ইলেকট্রন ওজন W ইকুয়াল mg কাজ করতেছে নিচের দিকে। আর আমাদের বল যাবে কোত্থেকে কোত্থেকে, উপরের দিকে, বল উপরের দিকে ক্রিয়া করবে F। যখনই আমাদের F এবং W সমান হবে তখনই জিনিসটা কি স্থির থাকবে, স্থির থাকলে আমাদের শূন্যে ভেসে থাকবে, যেখানে আছে সেখানে শূন্যে ভেসে থাকবে। আমাদের শর্ত হচ্ছে F ইকুয়াল আমাদের কি হতে হবে, W হতে হবে, তাই না। এবং আমরা জানি E ইকুয়াল হচ্ছে F/Q, তাহলে এখানে F ইকুয়াল কি হবে, QE, তাই না। তাহলে F এর জায়গায় আমরা লিখবো QE। W ইকুয়াল আমরা কি পাইছি, mg। আমাদের বের করতে বলছে প্রাবল্য, তাহলে E এ পাশে থাকবে, Q নিচে যাবে, তাই না।
তাহলে আমাদের এই যে এখানে আমাদের এই যে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে অথবা দেওয়া থাকবে অনেক সময়। সেটা হচ্ছে আমাদের আমরা কাকে কাকে নিয়ে কাজ করতেছি, ইলেকট্রনকে নিয়ে কাজ করতেছি, তার ইলেকট্রনের ভর হচ্ছে এম। ইলেকট্রনের ভর মুখস্থ রাখতে হবে অথবা দেওয়া থাকতে পারে, আমি এখানে দিই নাই, তাহলে এটা মুখস্থ রাখাই শ্রেয়। ইলেকট্রনের ভর এম হচ্ছে 9.1 ইন্টু 10^31 কেজি। এটা কিন্তু মনে রাখার বিষয়। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10^19 কুলম্ব, আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 10^31 কেজি। জি হচ্ছে এখানে 9.8। কিউ হচ্ছে আমাদের কি আধান, কিউ হচ্ছে আমাদের আধান, সেটা 1.6 10^19। তাহলে এখানে হচ্ছে উত্তর চলে আসবে ক্যালকুলেট করলে। এবং আমাদের প্রাবল্যের একক নিয়ে আলোচনা করি নাই, একক নিয়ে আলোচনা করা উচিত। প্রাবল্য আমরা সূত্র কি পাইছি দেখো, প্রাবল্যের সূত্র হচ্ছে ই ইকুয়াল আমাদের F/Q2। তাহলে এফ এর একক হচ্ছে নিউটন, কিউ হচ্ছে আধান, আধানের একক হচ্ছে আমাদের কি কুলম্ব। কুলম্ব উপরে গেলে কি হবে, কুলম্ব ইনভার্স 1। ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে, এটা ভুল করা যাবে না। প্রাবল্যের একক হচ্ছে নিউটন, কুলম্ব ইনভার্স 1। বুঝতে পারছি। এখন সিকিউ বা এমসিকিউ দুই জায়গায় আমাদের অনেকগুলা অনেক টাইপের ম্যাথ থাকতে পারে প্রাবল্য নিয়ে, সেটা আমরা দেখব। ঠিক আছে, আমরা একটা কোশ্চেন দেখি। কোশ্চেনটা সিকিউ বা এমসিকিউ দুই জায়গায় আসে। আমাদের দুইটা আধান দেওয়া আছে, একটা 5 কুলম্ব আর একটা হচ্ছে -7 কুলম্ব। দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 10 মিটার। কয়েক টাইপের কোশ্চেন আসতে পারে। এক নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, কোথায় প্রাবল্যের মান সমান। দুই নাম্বার কোশ্চেন কি বলছে, প্রাবল্য সমান, কোথায় প্রাবল্য সমান। ঠিক আছে, এখানে জাস্ট স্পেসিফিক করে দিয়েছে মান, আর এখানে জাস্ট বলছে প্রাবল্য। কোথায় এর উপর লব্ধি প্রাবল্য শূন্য হবে, 3 নাম্বার কোশ্চেন। তাহলে এখানে কোন কোশ্চেনে আমরা কি বের করব সেটা জানা জরুরি আগে। প্রথম কোশ্চেন দেখো, বলছে কোথায় প্রাবল্যের মান সমান। আমরা জানি প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। প্রাবল্য কি রাশি, ভেক্টর রাশি। এটার মানও আছে, দিকও আছে। তাহলে যখনই তোমাকে মান স্পেসিফিক করে দিছে, তখন কোথায় প্রাবল্যের মান সমান মানে আমাদের মান সমান হলেই হবে। এখানে মান সমান, দুইটা বিন্দুতে মান সমান হইলেই হবে। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কোথায় প্রাবল্য সমান। এখানে মান বা দিক কোনো কিছু স্পেসিফাই করে নাই। যখনই করবে না তখন তোমাকে দুইটাই বের করতে হবে। তাহলে কোথায় প্রাবল্য সমান, এই আনসারে আমাদের কি কি দেখাতে হবে, মান ও দিক দুইটাই সমান দেখাতে হবে। মান এবং দিক দুইটাই এখানে সমান হতে হবে। 3 নম্বর কোশ্চেনে আসো, বলছে কোথায় এর উপর লব্ধি প্রাবল্য শূন্য হবে। খেয়াল করো, লব্ধি প্রাবল্য শূন্য কখন হবে, যখন এই যে আর একটা সিম্পল কথা বিবেচনা করো, মাঝখানে একজন মানুষ, দুই পাশ থেকে দুইজন টানতেছে। এও 20 নিউটন বলে টানতেছে, এইদিকে এও 20 নিউটন বলে টানতেছে। তাহলে এই মানুষটার কি কোনো অবস্থার পরিবর্তন হবে, অবস্থানের পরিবর্তন হবে, হবে না। এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না, তার জায়গায় স্থির থাকবে। তাহলে 20 - 20 আমাদের এখানে লব্ধি বল কত চলে আসতেছে, শূন্য। তাহলে এখানে দেখো, লব্ধি বল শূন্য পাইতে হইলে আমাদের এই যে বিপরীত দিকে আমাদের টানতে হবে। এই দিকে টানতেছে, এই দিকে টানতেছে, দুইজন মিলে যদি একই দিকে টানে তাহলে কিন্তু হবে না। তাহলে বুঝাইতে চাচ্ছে যেটা, লব্ধি প্রাবল্য শূন্য বলার অর্থ হচ্ছে এখানে আমাদের মান সমান হতে হবে, কিন্তু দিক দিক থাকতে হবে বিপরীত। একজন একদিকে টানলে আরেকজন বিপরীত দিকে টানতে হবে, দিক বিপরীত হতে হবে এই কোশ্চেনে। তাহলে 3টা কোশ্চেনে কি কি বের করব সেটা আগে জেনে নাও। ঠিক আছে। তাহলে এখন আসো আমরা এরকম কোশ্চেন আমরা কিভাবে আগাবো সিকিউতে। এমসিকিউতে তো শর্টকাট ভাবে আগাতে হবে, কিন্তু সিকিউতে আমরা কিভাবে আগাবো সেটা আমরা আগে দেখাই একের পর এক। আমাদের উদ্দীপক আবার ছবি আঁকতে হবে। 5 কুলম্ব, -7 কুলম্ব, ঠিক আছে, 10 মিটার ছিল। এটা এ, এটা বি। আমাদেরকে এসব কোশ্চেনে সবসময় ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে, বলছে প্রাবল্য বের করতে। তাহলে প্রাবল্য যে কোনো একটা বিন্দুতে কাজ করে। আমরা ধরে নিব বি হতে এক্স মিটার ডানে। সি বিন্দু আমরা ধরে নিতে হবে, এটা একটা সি বিন্দু ধরে নিলাম। যে এদিকেও নেওয়া যাইতে পারে, আমরা তোমাদের ইচ্ছা, যে কোনো দিকেই নেওয়া যাইতে পারে। তাহলে আমরা ধরলাম যে বি হতে এক্স মিটার ডানে সি বিন্দুতে প্রাবল্য শূন্য সমান, এটা আমরা ধরে নিব। প্রাবল্য সমান, এটা আমরা ধরে নিব। এখন আমাদের 5 কুলম্বের জন্য এখানে একটা বল কাজ করবে, প্রাবল্য কাজ করবে। -7 এর জন্য এখানে আরেকটা প্রাবল্য কাজ করবে। তো এখানে E1 কাজ করবে, এখানে E2 কাজ করবে, তাই না। তাহলে দুইটা আধানের জন্য আমরা দুইটা প্রাবল্য আগে বের করব। বুঝাইতে পারতেছি। তাহলে এখানে আমরা প্রথমে হচ্ছে 5 কুলম্বের জন্য প্রাবল্য বের করব E1। সূত্র কি, আমাদের সিস্টেমের আধানটা দেওয়া আছে 1/4πε0
Q1/r², তাই না? আমরা 5 কুলম্বের জন্য বের করতেছি, সূত্র হচ্ছে এটা। তাহলে এখন আমাদের এটা হচ্ছে 9 × 10⁹, Q1 এর মান কত আমাদের 5, আর এর মান কত দেখো, দূরত্ব হচ্ছে আমরা 5 কুলম্ব থেকে কোথায় যাচ্ছি, সি বিন্দুতে বের করতেছি। তাহলে 5 কুলম্ব থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত, 10 এর সাথে x যোগ হবে, তাই না? তাহলে এখানে হবে 10 + x হোল স্কয়ার। আমরা বল নির্ণয়ের ম্যাথে বলেছিলাম যে দিক দেখাই, যে এখানে কোন বরাবর কাজ করতেছে সেটা দেখা মাস্ট, নাহলে নাম্বার দিবে না। এখানেও সেম কথা, প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, দিক আছে, দিক দেখাতেই হবে। তাহলে এখানে দেখো, এখানে আবারও সেম কথা, কি কথা বলছিলাম আমরা, দিক দিক বের করার সেম কথা কি বলছিলাম, আমরা বলেছিলাম প্লাস হলে আমাদের আধানটা প্লাস হলে বহির্মুখী, আমাদের আধানটা মাইনাস হলে অন্তর্মুখী, ঠিক আছে? এই দুইটা কথা কিন্তু আমরা বলের দিক বের করার সময় পড়ে আসছি, এখানেও সেম দুইটা নিয়মই ইউজ হবে। তাহলে আধানটা মানে কি, আমাদের যার জন্য বের করতেছি সেই আধানটা, এই যে 5 কুলম্বের জন্য আমরা তড়িৎ প্রাবল্য বের করছি, 5 কুলম্ব প্লাস নাকি মাইনাস, অবশ্যই প্লাস, প্লাস হলে কি বহির্মুখী, কোনটা থেকে বহির্মুখী, যে বিন্দুতে বের করতেছি সেটা থেকে বহির্মুখী, তাহলে E1 কাজ করবে বহির্মুখী, সি থেকে বাইরের দিকে, E1 এইদিকে দেখাতে হবে, এদিকে মানে কি এ থেকে সি বরাবর, তাহলে এটা হবে আমাদের এসি বরাবর। এখন আমাদের পরবর্তী E2 বের করো, আমাদের -7 কুলম্বের জন্য E2 বের করো, সেম সূত্র 1/4πε0 Q1/r², তাই না? তাহলে এখানে আসবে কত, 9 × 10⁹, ম্যাথ করার সময় মাইনাস আসবে না, 7 বাই, এই যে -7 থেকে সি বিন্দু পর্যন্ত আমাদের দূরত্ব কত, এক্স, তাহলে আর যে কি হবে, x²। এখন এখানেও কোন বরাবর কাজ করবে সেটা বের করো, আমরা বের করছি -7 এর জন্য, তাহলে -7 কুলম্ব হচ্ছে মাইনাস মানে ঋণাত্মক, মাইনাস হলে অন্তর্মুখী, কোনটা থেকে অন্তর্মুখী, যার উপর বের করতেছি সেটা থেকে, এই যে -7 এর অন্তরের দিকে, অন্তর্মুখী মানে ভিতরের দিকে, E2 কাজ করবে এইদিকে, তাহলে আমাদের E2 কাজ করতেছে এইদিকে, এইদিকে মানে হচ্ছে সি বি বরাবর, বুঝতে পারছি? তাহলে E1 এবং E2 আমরা বের করে ফেলছি, এটা হবে E2, বের করে ফেলছি। এখন কিন্তু তোমাকে কি বলছে, কোথায় প্রাবল্য সমান, তার মানে আমাদের প্রশ্নেই বলে দিছে যে E1 এবং E2 সমান হবে। তাহলে এরকম ম্যাথে যদি বলে কোথায় প্রাবল্য সমান, কোথায় লব্ধি প্রাবল্য শূন্য, এরকম ম্যাথে সবসময় আমরা লিখে ফেলবো প্রশ্ন মতে E1 = E2। আমাদের কিন্তু বের করার টার্গেট হচ্ছে x এর মান, এজন্য E1 = E2 চলে আসছে। এখন মান বসাই দাও, E1 এর মান ছিল 9 × 10⁹, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের 5/10 + x হোল স্কয়ার, এখানেও ছিল 9 × 10⁹, 7/x²। তাহলে এখানে কাটা যাবে কি, কাটা যাবে হচ্ছে 9 × 10⁹, কাটা যাবে দুই পাশে, আর কিছুই কাটা যাচ্ছে না। এখন এই লাইনের পরবর্তীতে কোন লাইন করা যাবে না সেটা দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই যেটা ভুল করে সেটা দেখাচ্ছি, এটা এখন উঠাবা না। এটাতে কি করা যাবে না দেখো, অনেকে এই যে x² কে এপাশে নিয়ে আসবে, 10 + x হোল স্কয়ার, এবং আমাদের এই যে 5 নিচে যাবে, এবং এই যে স্কয়ার স্কয়ার কি হবে, হোল স্কয়ার হবে, হোল স্কয়ার ওই পাশে গেলে কি হবে, রুট হবে, রুট করা যাবে না। তাহলে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যেটা, সেটা হচ্ছে এই ম্যাথে রুট করা যাবে না। তাহলে কি করতে হবে, এখানে আমাদের এই যে a + b হোল স্কয়ার সূত্র ভাঙাতে হবে, ভাঙায় আর গুণন করতে হবে। তো এই ম্যাথে রুট করা যাবে না, এই যে a² + 2ab + b² এর সূত্র লিখতে হবে। তারপর কি করবা, আর গুণন করবা, তারপর আর গুণন করে আমাদের একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটা আমরা লিখে ফেলি, 2x² + 140x + 700 আসবে = 0, ঠিক আছে? তাহলে একটা সমীকরণ পাইছি, এখন এই সমীকরণটা ক্যালকুলেটরে সমাধান করো। ক্যালকুলেটরে সবাই আশা করি জানো, এই যে মোডে যাবা, মোডে গিয়ে 5 নম্বরে লেখা আছে ইকুয়েশন, 5 নাম্বার টিপ দিবা, এরপর হচ্ছে আমাদের 1 নাম্বার অথবা 2 নম্বরে লেখা আছে ax² + bx + c = 0, এই ইকুয়েশন টাইপে টিপ দিয়ে আমরা প্রথমে x² এর মান 2 বসাবো, x এর মান 140 বসাবো, এরপর c এর মান 700 বসাবো, তারপর সমান চিহ্ন টিপ দিলে আমাদের দুইটা মান আসবে, প্রথমে একটা তারপর আরেকটা আসবে। যারা ক্যালকুলেটর ইউজ জানো না তারা শিখে নিতে হবে। তাহলে আমাদের এখানে x এর মান কিন্তু দুইটা আসবে, ক্যালকুলেটর টিপলেই দুইটা আসবে, -5.419 আর হচ্ছে -64.58 আসবে, ঠিক আছে? তাহলে দুইটাই কি আনসার হবে, কখনোই না, একটা এখানে মিথ্যা আর একটা সত্য। এখন এটা সত্যতা যাচাই করতে হবে,
ঠিক আছে, আমাদের প্রশ্ন হচ্ছে কোথায় প্রাবল্য সমান, হয় এই বিন্দুতে সমান হবে, না হয় এই বিন্দুতে সমান হবে, তাই না? তাহলে আমাদের এই যে 1 নম্বর কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে, তোমাকে যদি বলে কোথায় প্রাবল্যের মান সমান, কোথায় প্রাবল্যের মান সমান, এই কোশ্চেনটা যদি আসে তাহলে কি আমাদের এখানে দিক বের করা লাগতেছে? তাহলে আমাদের দিক বের করা লাগতেছে না, আমরা এ পর্যন্ত করলেই হচ্ছে, কারণ দুইটা বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে। কিন্তু 2 নম্বর কোশ্চেন যদি আসে কোথায় প্রাবল্য সমান, তখন আমাদের মান সমান এবং দিক সমান হতে হবে। তাহলে 2 নম্বর কোশ্চেন পরীক্ষা আসলে আমাদের কি এ পর্যন্ত করে তারপর দিক বের করতে হবে, এই দুইটা বিন্দুতে দিক সমান কোন বিন্দুতে সেটা বের করতে হবে। বুঝাইতে পারতেছি? তাহলে এখন আমরা সত্যতা যাচাই করব। তাহলে আমরা আসো এখন এই যে এই বিন্দুতে আগে বের করি, এক্স ইকুয়াল -5.419, এগুলো কিন্তু পরীক্ষার ছবি এঁকে এঁকে দেখাতে হবে। তাহলে ছবি কোনটা, আমাদের এই যে উদ্দীপক যেটা 5 কুলম্ব ছিল, -7 কুলম্ব ছিল, এরপর এটা হচ্ছে 10 মিটার, এটা এ ছিল, এটা বি। ভালোভাবে খেয়াল করার চেষ্টা করো, আমরা ধরছিলাম প্রথম লাইনটা কি ধরছিলাম, বি হতে এক্স মিটার ডানে একটা বিন্দু ধরছিলাম সি, সিতে প্রাবল্য সমান এটা ধরে নেওয়া হয়েছে। এখন এই যে আমরা ডানে ধরছি, যদি উত্তর প্লাস আসতো তাইলে ডানেই হইতো, আমাদের উত্তর আসছে কি মাইনাস, তাই আমরা ধরছি ডানে, আহ, আমাদের আনসার আসছে মাইনাস, মানে ইন্ডিকেট করতেছে ডানে না হয়ে হবে কোথায়, বামে। আবার বলতেছি, আমরা ধরছি বি হতে এক্স মিটার ডানে, তাই না? তাহলে এক্স এর মান যদি প্লাস আসতো তাহলে আমরা ডানেই হইতো, এক্স এর মান মাইনাস আসা মানে সেটা কি হবে, বিপরীত দিকে বামে হবে। তাহলে এই যে বি হতে এখন বামে হবে কত, 5 পয়েন্ট, এটা অনুমান করে এখানে আসো। তাহলে এখানে হচ্ছে আমাদের এখন সি বিন্দু হবে, ঠিক আছে? তাহলে সি বিন্দুতে এখন হচ্ছে দুইটা প্রাবল্য, 5 কোলমের জন্য একটা প্রাবল্য, -7 এর জন্য একটা প্রাবল্য, জাস্ট দিকটা আইডেন্টিফাই করো। দিক আইডেন্টিফাই করলে কি হবে, +5 কোলমের জন্য যে দিক সেটা কি প্লাস হচ্ছে, বা 5 কোলম হচ্ছে প্লাস, প্লাস হলে বহির্মুখী, কোনটা থেকে বহির্মুখী, যে বিন্দুতে বের করতেছি সেটা থেকে বহির্মুখী, বহির্মুখী কি এইদিকে নাকি এইদিকে, এইদিকে তো হচ্ছে 5 কোলমের অন্তরের দিকে চলে যাচ্ছি, এই দিকে হবে বহির্মুখী। তাহলে আমাদের এখানে E1 যাবে হচ্ছে এইদিকে। এখন -7 কুলম্বের জন্য বের করো, 7 কুলম্ব মাইনাস, মাইনাস হলো অন্তর্মুখী, কোনটা থেকে অন্তর্মুখী, যার উপর বের করতেছি সেটা থেকে অন্তর্মুখী, অন্তর্মুখী মানে -7-এর দিকেই যেতে হবে, -7-এর অন্তরের দিকে, এদিকেই E2 হবে। তাহলে আমাদের এই দিকে E2 হবে। তাহলে আমরা এই যে প্রথম বিন্দুতে দেখো দিক কি সেম আসছে নাকি বিপরীত আসছে, একই দিকে কিন্তু দিক আসছে, E1 এবং E2 এর দিক একই দিকে আসছে। তাহলে 2 নম্বর কোশ্চেন কি বলছে, আমাদের মান এবং দিক সমান হতে হবে, প্রাবল্য সমান হতে হলে মান এবং দিক দুইটাই সমান হতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে এক্স ইকুয়াল -5.419, এই বিন্দুতে মানও সমান দিকও সমান, 2 নম্বরের আনসার শেষ। 3 নম্বর কোশ্চেনটা যদি আসে তাহলে আমরা কি বলেছিলাম, 3 নম্বর কোশ্চেনে কি বের করতে হবে, বের করতে হবে দিক বিপরীত হবে কিনা, দিক বিপরীত হতে হবে। 3 নম্বর কোশ্চেন যখনই প্রাবল্য শূন্য তখনই দিক বিপরীত হতে হবে। তাহলে এই যে আমরা এ পর্যন্ত এসে কি দিক বিপরীত পাচ্ছি, দিক কিন্তু সেম হয়ে যাচ্ছে এখানে। তাহলে এই বিন্দুতে আমাদের 3 নম্বরের উত্তর না, 3 নম্বরের উত্তর হবে এই বিন্দুতে, সেটাও সত্যতা যাচাই করে দেখতে হবে। তাহলে 3 নম্বর কোশ্চেনটা পরীক্ষা আসলে প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত আসতে হবে, তারপর এই বিন্দুতে আমরা সত্যতা যাচাই করব। ঠিক আছে, এক্স ইকুয়াল -64.58, আমাদের আবার কি আঁকতে হবে, ছবি আঁকতে হবে, 5 কুলম, -7 কুলম, তারপর হচ্ছে 10 মিটার, এ বি। আবারও সেম কথা, আমরা ধরছিলাম বি হতে এক্স মিটার ডানে কিন্তু আসছে মাইনাস, মানে হবে বামে। তাহলে বামে বি হতে এখন 64.5 পয়েন্টের বাইরে আসতে হবে, কারণ এটা 10 মিটার, 10 মিটারের বাইরেই অবশ্যই 64 হবে। তাহলে অনুমান করে আসলেই হয়েছে, এত প্যারা নেওয়ার দরকার নেই, 64 বাইরে হবে, আমরা অনুমান করে এত দূরে যাওয়ার দরকার নেই, কাছেই লিখবো, এটা হচ্ছে সি বিন্দু, 64.58 মিটার। এখন এই সি বিন্দুতে কি, সি বিন্দুতে 5 কুলম কর্তৃক E1, -7 কর্তৃক E2, 5 কুলম হচ্ছে প্লাস, প্লাস হলে বহির্মুখী, কোনটা থেকে বহির্মুখী, যে বিন্দুতে বের করতেছে সেটা থেকে বাইরের দিকে E1, আর -7 হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক হলে অন্তর্মুখী, -7-এর অন্তরের দিকে, E2 হচ্ছে এইদিকে কাজ করবে। তাহলে আমরা E1 পাইছি এইদিকে, E2 হচ্ছে আমাদের এইদিকে। দেখো ভালোভাবে দিক সমান আসছে নাকি বিপরীত আসছে, যে E1 এইদিকে, E2 এইদিকে, বিপরীত আসছে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে, মানে এই বিন্দুতে মান সমান হবে কিন্তু দিক হবে বিপরীত। দিক বিপরীত হলে লব্ধি প্রাবল্য কি হবে, লব্ধি প্রাবল্য হবে আমাদের শূন্য। আশা করছি বুঝতে পেরেছো, যাদের একটু একটু কনফিউশন আছে তারা আবার ভিডিওটা দেখো। এভাবে আসলে আমরা কিন্তু ডিরেক্ট করে নেওয়ার চেষ্টা করব।
আর এমসিকিউতে আসলে তো তোমাকে এই লাইন থেকে শুরু করতে হবে, এত হাবিজাবি দেখার দরকার নেই, ইউ ওয়ান ই টু আলাদা করে বের করার দরকার নেই, তুমি তো মুখে মুখে বের করে ফেলতে পারবা, ই ওয়ান এটা, ই টু এটা, 9 × 10⁻⁹, ই ওয়ান বের করছি 5 কুলমের জন্য, দূরত্ব হচ্ছে 10 + x, ঠিক আছে, ই টু হচ্ছে 7, এক্স দূরত্ব হচ্ছে এক্স। তারপর হচ্ছে তুমি রুট না করে কি করবা, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাবা, একটা সমীকরণ দাঁড় করাবা, ক্যালকুলেটরে চাপ দিবা, সত্যতা যাচাই করবা। এখন পরবর্তী টপিকে যদি আমরা যাই, আচ্ছা পরবর্তী টপিকে যাওয়ার আগে আরেকটা ম্যাথ, এটা কিন্তু বোর্ড কোশ্চেনে আসছে। তাহলে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, কি ত্রিভুজ, সমবাহু নাকি সমদ্বিবাহু, 5 মিটার 5 মিটার 5 মিটার, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ একটা স্পেশালিটি কি, এখানে হচ্ছে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাই না? সমবাহু ত্রিভুজ দেওয়ার অর্থই হচ্ছে তোমাকে হিন্ট দিয়ে দিচ্ছে এখানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এখন বলছে সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, সি বিন্দুতে প্রাবল্য, তাহলে আমরা মান কিন্তু একই রাখছি, 5 × -7, আধানের মান চেঞ্জ করি নাই। তাহলে এখানে হচ্ছে 5 কর্তৃক ই ওয়ান কাজ করবে, -7 কর্তৃক ই টু কাজ করবে। সবাই পারার কথা, বের করে ফেলো, সবাই ই ওয়ান এবং ই টু বের করে ফেলো। তাহলে ই ওয়ান কত পাবা, ই ওয়ান 9 × 10⁻⁹, আমাদের 5 জন্য বের করছি 5 ঠিক আছে, আমাদের দূরত্ব দেখো, দূরত্ব কিন্তু এখন এক্স আর কিছু নেই, দূরত্ব হচ্ছে এই যে 5 জন্য সি বিন্দুতে বের করতেছি, এটা কত 5 মিটার, এটা হবে কি 5 স্কোয়ার। দিক কোন দিকে হবে ভালোভাবে খেয়াল করো, ই ওয়ান বের করছি কার জন্য, 5 জন্য, 5 হচ্ছে প্লাস, প্লাস হলে বহির্মুখী, কোনটা থেকে বহির্মুখী, যে বিন্দুতে বের করতেছি সেটা থেকে বাইরের দিকে, তাহলে ই ওয়ান আমাদের হচ্ছে এই দিকে কাজ করবে, এই দিকে মানে কি এ সি বরাবর। একইভাবে ই টু বের করো, ই টু হচ্ছে 9 × 10⁻⁹, -7 কুলম্বের জন্য, তার মানে মাইনাস আসবে না, শুধু 7 আসবে। এরপর হচ্ছে দূরত্ব হচ্ছে 5 স্কোয়ার, এটা কোন দিকে কাজ করবে, দিক কিন্তু জানতেই হবে, দিক ভুল করলে কিন্তু হবে না। তাহলে এটা -7 কুলম হচ্ছে, মাইনাস মাইনাস হলো অন্তর্মুখী, কোনটা থেকে অন্তর্মুখী, যার উপর বের করতেছি, যে বিন্দুতে বের করতেছি সেটা থেকে -7-এর অন্তরের দিকে। বারবার দিক নিয়ে বলতেছি যাতে কনফিউশন না হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সি বি বরাবর। এখন আমাদের লব্ধি প্রাবল্য বের করতে বলছে, মানে ই নেট, ওই যে কোথায় প্রাবল্য সমান, কোথায় লব্ধি প্রাবল্য শূন্য, তখন আমাদের ই ওয়ান ইকুয়াল ই টু হয়ে যাবে, কারণ তখন এক্স আসবে। এখন কি এটা বলছে, এখন এটা বলেন, এটা না বললে কি আমাদের লব্ধি বলে, লব্ধি প্রাবল্যের যে সূত্র, ওই যে আর ইকুয়াল রুট পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 pq কজ আলফা, ভেক্টরে পাইছি আমরা, ওইখান থেকে এখানে আসবে ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার প্লাস 2 ই ওয়ান ই টু কজ আলফা। ই ওয়ান এর মান আমাদের কাছে আছে, ই টু এর মান আছে, আলফা কি, ই ওয়ান এবং ই টু এর মধ্যবর্তী কোণ আইডেন্টিফাই করো, এগুলো কিন্তু লব্ধি বল নির্ণয়ের সময় আইডেন্টিফাই আমরা করাইছিলাম। এই যে ই ওয়ান এইদিকে কাজ করতেছে, ই টু এইদিকে কাজ করতেছে, মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে এখানে সমবাহু ত্রিভুজ দেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকটা কোণ আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে এখানে 60 ডিগ্রি। তো এই পুরোটা কত, এখানে পুরোটা হচ্ছে আমাদের 180, 180-র মধ্যে দেওয়া আছে 60, বাকি আছে কত 120 হবে আমাদের এই কাঙ্ক্ষিত কোণ, এটা হবে 120। তারপর এখানে কত 120 ডিগ্রি বসায় ম্যাথ করে নিবা, করার পরে আমাদের ই নেটের মান আসবে, করার পরে আমাদের কি আসবে, ই নেটের মান আসবে। তো আমরা ই নেটের মান সম্ভবত 2.24 10⁻⁹ নিউটন পার কুলম পাবো। এখন কোশ্চেন হচ্ছে ই নেটের দিক, দিক বের করা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ওই আবারও সেম কথা, আমরা লব্ধি বল বের করার সময় বলেছিলাম যখন আমাদের আলফা 180 ডিগ্রি হবে তখন লব্ধি কাজ করবে বড় বলের দিকে। প্রাবল্যের ক্ষেত্রেও সেম কথা, প্রাবল্যের ক্ষেত্রেও আলফা যখন 180 ডিগ্রি হবে লব্ধি প্রাবল্য কাজ করবে বড় প্রাবল্যের দিকে, ই ওয়ান বড় নাকি ই টু বড় তখন দেখব। কিন্তু এখানে কি আমাদের আলফা 180, আলফা হচ্ছে এখানে 120, তো যখনই আলফা 180 ডিগ্রি হবে না তখনই আমরা কি বলেছিলাম টেন থিটা অ্যাপ্লাই করতে, তাই না, টেন থিটা অ্যাপ্লাই করতে, লব্ধি দিক নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে। তাহলে এখানে আবার ছবি আঁকতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে ই ওয়ান কাজ করতেছিল এইদিকে, ই টু কাজ করতেছিল এইদিকে, ওই যে আমরা বললাম বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করতে, ই ওয়ান এবং ই টু এর মধ্যে কোনটা বড়, সেই বড় প্রাবল্যের দিকেই লব্ধি প্রাবল্য ঝুঁকে থাকবে, তাই না। তো দেখো ই ওয়ান এবং ই টু এর মান যে বের করছো সেখানে কোনটা বড়, তাহলে এখানে সম্ভবত ই টু বড় হবে, ঠিক আছে। ই টু যদি বড় হয় ই নেট হচ্ছে ই টু এর দিকে ঝুঁকে থাকবে, ঠিক আছে, ই নেট ই টু এর দিকে একটু ঝুঁকে আঁকবা এবং এই ই নেট ই টু এর সাথে থিটা কোণ করবে, থিটা কোণ তৈরি করবে।
তাহলে আমাদের টেন থিটা ইকুয়াল সূত্র কি হবে, যার সাথে থিটা সে নিচে এবং একা, কার সাথে থিটা ধরছি E2 এর সাথে থিটা সেটা নিচে এবং একা, উপরে E1 প্লাস E1 সাইন আলফা কজ আলফা। ঠিক আছে, তাহলে এখানে এই যে E1 এর মান আছে, E2 এর মান আছে, তোমার কাছে আলফা 120 ডিগ্রি বসাবা, বসায় থিটা ইকুয়াল টেন ইনভার্স যে মান আছে সেটা করে আমাদের ক্যালকুলেটর চাপলেই থিটা চলে আসবে। থিটা আসবে আমাদের 43.897 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী টপিকে যদি ঢুকি সেটা হচ্ছে তড়িৎ বল। ঠিক আছে, আমরা ইকুয়াল পাইছিলাম কি, আমাদের ইকুয়াল ছিল এফ বাই কিউ। এফ ইকুয়াল হচ্ছে আমাদের কিউ ই, এই এফটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে বল, এফটাকে বলা হচ্ছে তড়িৎ বল। এবং মহাকর্ষ বল, এখানে একটা সুন্দর সম্পর্ক আছে, এজন্য এই টপিকটা এখানে আনা। এই মহাকর্ষ বল হচ্ছে মহাকর্ষ অধ্যায়ে পড়বা, এফ ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফ, এই যে এফটা হচ্ছে এখানে মহাকর্ষ বল। তো এখানে তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। প্রথমে আমরা পড়ব দুইটা বলের মধ্যে কি কি মিল আছে, সাদৃশ্য। এমসিকিউতে আসতে পারে, এজন্য আমরা বলাচ্ছি এটা ছন্দ দিয়ে মনে রাখবো। কিভাবে মনে রাখবো, এটা হচ্ছে সূচক বর্গের ব্যস্তানুপাতিক। ছন্দটা হচ্ছে সূচক বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এখানে সু দিয়ে হচ্ছে শূন্য স্থানে কাজ করে, তাহলে দুইটা বলই এখানে শূন্য স্থানে কাজ করবে, এটা হচ্ছে প্রথম মিল। দুই নম্বর হচ্ছে দুইটা বলই হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এটা আমরা কাজ ক্ষমতা শক্তিতে পড়ছি। ঠিক আছে, বা যারা পড়ো নাই পড়বা। এই ক হচ্ছে আমাদের এখানে কেন্দ্রীয় বল, কেন্দ্রে কাজ করবে, কেন্দ্রীয় বল। এবং বর্গের ব্যস্তানুপাতিক মানে হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুইটা বলই হচ্ছে আমাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি? এগুলো হচ্ছে আমাদের সাদৃশ্য। এরপর আসো বৈসাদৃশ্য। এরপর হচ্ছে আমাদের যেগুলো অমিল, ঠিক আছে, একটার সাথে আরেকটা মিলবে না, সেটাই হচ্ছে আমাদের বৈসাদৃশ্য। তো প্রথমে আসো হচ্ছে তড়িৎ বল, এরপরে হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এখন আমরা নিউটনিয়ান বলবিদ্যায় পড়েছিলাম সবচেয়ে দুর্বল বল কোনটি, আমাদের মহাকর্ষ বল কিন্তু ছিল সবচেয়ে দুর্বল বল। তাহলে আমাদের এটা কিন্তু প্রথম আমাদের পয়েন্ট যে মহাকর্ষ বল হচ্ছে খুবই দুর্বল। মহাকর্ষ বলের সাপেক্ষে আমাদের তড়িৎ বল হচ্ছে অনেক বেশি শক্তিশালী, তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী। এরপর আমরা নিউটনিয়ান বলবিদ্যায় মহাকর্ষ বল পড়েছিলাম, সেটা আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী। খেয়াল করো, মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী, সব সময় সেটা কি হবে, আকর্ষণধর্মী। আর তড়িৎ বল আমাদের আকর্ষণ বা বিকর্ষণ দুইটাই হইতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ ধর্মী। দেখো মহাকর্ষ বলের সূত্রে আমাদের যে জি আমরা আসছে, সে জি এর পরিচয় হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, বা এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। মানে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় এই জি এর মান ফিক্স। সব জায়গায় যদি জি এর মান ফিক্স থাকে, এটা কি মাধ্যমের উপর নির্ভর করবে, মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে আমাদের মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না, কিন্তু তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে। এটা কিন্তু এমসিকিউতে ইম্পর্টেন্ট। আশা করছি এই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর এখন আরেকটা এমসিকিউ যদি দেয় যে কোনটি কোনটি বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। ভিডিও পজ করো, পজ করে চিন্তা করো যে কোনটা হইতে পারে। ঠিক আছে, যদি চিন্তা করে থাকো তাহলে এখন আসো আমাদের এখানে, আর যারা চিন্তা করে না তারা আবার ভিডিও পজ করো, মাইন্ড ইট। তাহলে আমাদের এখানে বিপরীত বর্গীয় সূত্র বলতে কি বোঝায়, ঠিক আছে, বিপরীত বর্গীয়, বিপরীত মানে ব্যস্তানুপাতিক ভাবে বর্গীয়। তাহলে দেখো আমাদের এই যে ই হচ্ছে সূত্র 1/4πε0 Q1/r²। আমাদের একটু আগে এফ ইকুয়াল জি ইন্টু m1 m2/d²। খেয়াল করো সূত্রের মধ্যেই উত্তরটা লুকায়িত। এই যে ই এবং আর স্কোয়ার, এখান থেকে আমরা কি লিখতে পারি, ই সমানুপাতিক 1/r²। তার মানে ই তড়িৎ প্রাবল্য আমাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না, ব্যস্তানুপাতিক। এটাকেই বলা হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র, বর্গীয় মানে বর্গ, এই যে বর্গীয় সূত্র। এখানেও এই যে এফ আর ডি স্কোয়ার, এফ সমানুপাতিক 1/d², এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের
মহাকর্ষ বল এবং এই যে তড়িৎ প্রাবল্য দুইটাই বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা আমরা তড়িৎ প্রাবল্য পড়েছিলাম, তড়িৎ প্রাবল্য বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, সূত্র মেনে চলে। তাহলে আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে মোটামুটি সবগুলো কথাই বলে ফেলছি। আরেকটা এমসিকিউ এখানে মিস গেছে, সেটা হচ্ছে আমরা বলেছিলাম ক্ষেত্রের মধ্যে আসবে অন্য একটা আধান, তাই না? এটাকে ক্ষেত্র যে আধান সেটাকে ধরছি আমরা Q1 এবং বলছি সেটা সিস্টেমের চার্জ, যেটাকে আনবো সেটা হচ্ছে পরিবেশের চার্জ, তাই না? এই পরিবেশের চার্জ Q2 এর আরো আরো অনেকগুলো নাম আছে। তো এটাকে বলা হয় পরোক্ষ আধান। ঠিক আছে, এটাকে বলা হয় পরোক্ষ আধান, বা এটাকে বলা হয় আমাদের রেফারেন্স রেফারেন্স আধান, বা এটাকে বলা হয় টেস্ট আধান। ঠিক আছে, টেস্ট করার জন্য আমরা তো অনেকগুলো নাম পাইছি, একটা হচ্ছে পরোক্ষ চার্জ, রেফারেন্স চার্জ, টেস্ট চার্জ। আর এই যে আমরা এটা হচ্ছে সিস্টেমের আধান বা ক্ষেত্র আধান, ক্ষেত্র আধান, এই কথাগুলো মনে রাখবো। পরবর্তী টপিক হচ্ছে আমাদের তড়িৎ বিভব। এখন যে কথা আমাদের বেসিক হিসেবে জানতে হবে সেটা হচ্ছে কোন একটা সিস্টেমে আমরা প্রাবল্য পেতে হলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, প্রাবল্য পেতে হলে বল প্রয়োগ করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে আমাদের বিভব পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে, কৃতকাজ করতে হবে। ঠিক আছে, কৃতকাজ করতে হবে। এই দুইটা কথা আমাদের মনে রাখবো আমরা বেসিক হিসেবে। প্রাবল্য মানেই হচ্ছে বল প্রয়োগ করব, বিভব মানেই হচ্ছে আমাদের কাজ করব। বুঝতে পারছি? তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি হবে? আমাদের ওই যে সিনারিও গুলো সেম হবে। আমরা একটা ক্ষেত্র আধানকে ধরলাম প্লাস, সেটা Q1। এই ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে আমরা ধরলাম, এই বিন্দুতে আমরা অসীম থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসব, সেটাকে আমরা ধরলাম হচ্ছে Q2, তাই না? তাহলে আমাদের Q1 ছিল হচ্ছে সিস্টেমের আধান, আমাদের Q2 হচ্ছে আমাদের পরিবেশের চার্জ। তাহলে এখানে আমাদের আর কোনটা হবে? দূরত্ব। দেখো দূরত্ব হচ্ছে এই যে Q1 সিস্টেমের আধান হতে যে বিন্দুতে আমরা Q2 কে আনবো সেই বিন্দু পর্যন্ত দূরত্ব। জিনিসটা কি? আর হচ্ছে আমাদের, সবাই লেখার চেষ্টা কর, আর হচ্ছে সিস্টেমের চার্জ হতে যে বিন্দুতে বিভব তার দূরত্ব। তাহলে আমাদের এখন, আমরা একটু আগেই বলেছিলাম যে বিভব পেতে হলে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। প্রাবল্যের সঙ্গে আমরা বল নিয়ে আসছি, যে বল অনুভব করবে সেটাই হচ্ছে প্রাবল্য। কিন্তু আমাদের এই যে এখানে বিভবের সঙ্গে আমরা কি বলবো? অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, তাই না? তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই তড়িৎ বিভব বলে, তাকেই কি বলবো? তড়িৎ বিভব। তাহলে আমরা দেখো Q2 কে নিয়ে আসবো, Q2 কে এই বিন্দুতে নিয়ে আসতে আমাদের কৃতকাজ হবে W। সুতরাং একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কৃতকাজ হবে W/Q2। বিভবকে প্রকাশ করা হবে V দিয়ে, V=W/Q2। আমরা নিয়ে আসছি তড়িৎ ক্ষেত্র কোথায়? Q1 এ। এজন্য এটা হচ্ছে Q1 চার্জের জন্য বিভব। তো এই বিভব কার? বিভব হচ্ছে কিন্তু Q1 এর, বিভব হচ্ছে Q1 এর। নিয়ে আসছি কাকে? Q2 কে। এগুলো কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, নিয়ে আসছি Q2 কে। Q1 এর জন্য বিভব হচ্ছে V=W/Q2। Q2 হচ্ছে আমাদের পরিবেশের আধান যদি দেওয়া থাকে তখন এই সূত্র, আর যদি পরিবেশের আধান দেওয়া না থাকে, সিস্টেমের আধান দেওয়া থাকে, তখন V কি হবে? 1/4πε0 Q1/R। এটা হচ্ছে আমাদের বিভবের 2 নাম্বার সূত্র। তাহলে আমরা প্রাবল্যের সূত্রে কি পাইছি? 1/4πε0 Q1/R²। পার্থক্য একটু ভালোভাবে খেয়াল রাখবা, প্রাবল্যতে R², কিন্তু এখানে শুধু R, এখানে স্কয়ার থাকবে না, বিভবে স্কয়ার থাকবে না। ঠিক আছে, এখন আমরা বিভবের যে একক, যদি আমরা এককের ইয়েতে আসি, একক কি হবে? আমাদের সূত্র হচ্ছে V=W/Q2। W হচ্ছে আমাদের কি? জুল। Q হচ্ছে কুলম, তাহলে এটা হবে কি? জুল পার কুলম। এটাকে বলা হয় ভোল্ট। ঠিক আছে, V দিয়ে প্রকাশ করা হয়, জুল পার কুলম।
এখন বিভব নিয়ে যে যে টাইপের ম্যাথ এমসিকিউ বা সিকিউ দুই জায়গায় আসে আমরা সেগুলো দেখব। প্রশ্নটা সবাই লিখো, পড়ার চেষ্টা করো। তাহলে আমাদের প্রশ্নে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2 মিটার 2 মিটার 2 মিটার, এবং হচ্ছে চারটা আধান দেওয়া আছে, চারটা কৌণিক বিন্দুতে চারটা আধান দেওয়া আছে। কি বলছে? বর্গের 4 কৌণিক বিন্দুতে 4টি চার্জের জন্য কেন্দ্রে বিভব, যেখানে যে কেন্দ্রটা ও বিন্দুতে বিভব কত হবে সেটাই বের করতে বলছে। কেন্দ্রে বিভব কত হবে? তাহলে সবগুলা ম্যাথ কিন্তু এখানে সেম নিয়মে হবে। আমি এই ম্যাথটা দেখাচ্ছি, অন্যগুলা সবাই পারবা। তাহলে আমাদের বর্গক্ষেত্রের চারটা কৌণিক বিন্দুতে চারটা আধান, তাহলে এই যে 10 কোণের জন্য একটা বিভব, 6 কোণের জন্য আরেকটা বিভব, -5 কোণের জন্য আরেকটা বিভব, 4 কোণের জন্য আরেকটা বিভব, মোট চারটা বিভব কি হবে? যোগ হবে। যোগ হলে আমাদের কেন্দ্রে যে বিভব সেটা পাবো। তাহলে এখানে এই যে আমাদের সূত্র, এই যে প্রত্যেকটা কিন্তু সিস্টেমের আধান দেওয়া আছে, তাই না? আমাদের সূত্র হবে v ইকুয়াল 1/4πε0 q1/r। প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্ব আর এর মান কি? আর হচ্ছে এই যে যে বিন্দুতে বের করতেছি সেটা থেকে সিস্টেমের দূরত্ব, এই যে এটা 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 এটা, তাহলে প্রত্যেকটা দূরত্ব এখানে সেম কিনা দেখো তো, প্রত্যেকটা দূরত্ব এখানে সেম হবে। তাহলে আমরা এই যে দূরত্বটা পাচ্ছি কিন্তু এই যে এই পুরোটা হচ্ছে বর্গের কর্ণ, আর দূরত্ব হচ্ছে বর্গের কর্ণের অর্ধেক। তা আমাদের আর বের করতে হলে আমরা আগে বের করতে হবে বর্গের কর্ণ। বর্গের কর্ণের সূত্র হচ্ছে কি? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহু কত? 2 মিটার। তাহলে বর্গের কর্ণ হচ্ছে 2√2। বর্গের কর্ণকে আমরা কি করব? অর্ধেক করতে হবে। তাহলে আর ইকুয়াল আর পাইতে হলে বর্গের কর্ণকে অর্ধেক করতে হবে, কারণ বর্গের কর্ণের অর্ধেকই হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে এখানে বর্গের কর্ণকে অর্ধেক করলে আমরা আর পেয়ে যাচ্ছি √2 মিটার। তাহলে প্রত্যেকটা আর এখানে আমাদের কি হবে? √2 মিটার হবে। বুঝাইতে পারছি এতটুকু? তাহলে এখন আমাদের কি বিভব? তাহলে আমাদের যেহেতু চারটা আলাদা আলাদা বের করতে হবে, এটা করার দরকার নেই, সমসাপেক্ষ আমরা ও বিন্দুতে মানে কেন্দ্রে বিভব ডিরেক্ট লিখে ফেলবো। এবং দেখো চারবার যখন বের করতে যাবা তখন কি সেম সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে, 1/4πε0 q1/r। প্রত্যেকটা সূত্র আমাদের এটা কমন, 1/4πε0 কমন। তা আমরা আগেই এটাকে কি করতেছি? কমন নিয়ে ফেলতেছি 1/4πε0। এরপর কি? এরপর হচ্ছে আমাদের এই যে q1/r চারবার হবে, তাহলে q1/r চারবার হবে। তাই আমরা চারবার না রেখে আমরা q1 এর মান এবং r এর মান ডিরেক্ট বসাই ফেলবো, ডিরেক্ট বসাই ফেলবো। প্রথমে হচ্ছে আমরা এক জায়গা থেকে শুরু করো, এখানে হচ্ছে 10 কুলম থেকে শুরু করো, এটাকে q1 ধরো। তো 10 কুলম্বের এবং r এর মান হচ্ছে √2, তার মানে q1 এর মান হচ্ছে 10, r এর মান হচ্ছে √2, প্লাস পরেরটার জন্য বের করো 6 কুলম্বের জন্য কি হবে? 6/√2। এর পরেরটার জন্য বের করো -5, তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এখানে কি হবে? -5/√2। এর পরেরটা হচ্ছে আমাদের 4/√2। বুঝতে পারছি? ডিরেক্ট করে ফেলছি আমরা। এখন হচ্ছে ক্যালকুলেটর, ডিরেক্ট ক্যালকুলেটর চাপলেই কিন্তু চলে আসবে 9.53 10 সম্ভবত আসবে এত ভোল্টেজ। তাহলে আলাদা আলাদা না করে আমরা ডিরেক্ট এভাবে করে ফেলবো। পরবর্তী ম্যাথে যদি আমরা আসি, এখানে যেটা বলতেছে দেখো, বর্গের চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে? এটা কিন্তু বিভবের আরেকটা টাইপের ম্যাথ। একটু আগের ম্যাথে কি ছিল? কেন্দ্রে বিভব বের করতে বলছে, এখন কিন্তু বলছে কেন্দ্রে বিভব শূন্য। এখন বলেই দিছে যে কেন্দ্রে বিভব শূন্য, বের করতে বলছে Q4 এর মান, মানে Q4 এর মান কত হলে কেন্দ্রে বিভব শূন্য হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো, এটার জন্য এমসিকিউ শর্টকাট আমি বলে দিই আগেই। এমসিকিউতে এই ম্যাথটা যদি আসে, এমসিকিউ শর্টকাট হচ্ছে আমাদের, আমরা এভাবে করব যে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের এমসিকিউ শর্টকাট এই ম্যাথের জন্য। যখনই বলবে কত আধান স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে, তখনই এই শর্টকাট। চারটা আধান যোগ করে 0 হবে, তাহলে চারটা আধানের মধ্যে তিনটা আধান দেওয়া আছে, দেখো তিনটা আধানের মান বসাও। 6 দেওয়া আছে, -2 প্লাস 8 প্লাস Q4 ইকুয়াল 0। তিনটা যোগ করলে ওই পাশে নিয়ে Q4 এর মান কিন্তু পেয়ে যাবা, -12 কুলম্ব আসবে। এটা কিন্তু শর্টকাট। আর সিকিউতে যদি আসে তাহলে কিভাবে দেখাবা? আমাদের বলে দিছে যে কেন্দ্রে বিভব শূন্য হবে, তার মানে আমাদের বলে দিছে যে ভি নেট ইকুয়াল কি 0।
তার মানে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 ইকুয়াল কি হবে 0 হবে। ওই যে আগের মতো আমরা চারটা বিভব আলাদা আলাদা বের না করে 1/4πε0 কমন নিয়ে নিব, তাই না? এরপরে হচ্ছে প্রথম যে আমাদের আধান সেটা কত 8 ধরবো, 8/√2, আর এর মান √2 আসবে, এখানেও 2 মিটার দেওয়া আছে বাহু। এর পরেরটা হচ্ছে Q4 না, পরেরটা হচ্ছে আমাদের হবে কত 8 এর পরে হবে হচ্ছে 6। প্রশ্ন দেখো 8 এর পরে হবে 6/6/√2, এরপরে -2/√2, এরপর Q4/√2 ইকুয়াল 0। এই যে এখানে Q4 এর মানটাই বের করতে হবে। দেখো তো এটা বের করাও সহজ, এই যে 1/4πε0 কে ওই পাশে নিলে কি হবে 0/1/4πε0 মানে 0, তাই না? তাহলে 8/√2 প্লাস 6/√2 মাইনাস 2/√2 প্লাস Q4/√2 ইকুয়াল 0। এরপর হচ্ছে √2 যদি আমরা লসাগু করি 8 প্লাস 6 মাইনাস 2 প্লাস Q4 ইকুয়াল 0। 0 আর √2 আমাদের আর গুণন করলে কত হবে 0 হয়ে যাবে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি Q4 ইকুয়াল 0। Q4 ইকুয়াল কত আসবে -12। এভাবে সিকিউতে আমরা দেখাই দিব, ঠিক আছে? সিকিউতে আমরা দেখাই দিব। এখন আমাদের পরবর্তী যে বিভব সম্পর্কিত এই দুইটা টাইপেরই ম্যাথ আসতে পারে। এখন একটা এমসিকিউ বা অনুধাবন দুই জায়গায় আসে যে পৃথিবীর বিভব কত ধরা হয়, ঠিক আছে? এটা আমাদের এমসিকিউতে আসে বারবার যে পৃথিবীর বিভব কত ধরা হয়, সেটা উত্তর কত হবে 0 ধরা হয়। আর অনুধাবনে যেটা আসে যে পৃথিবীর বিভব 0 কেন, ঠিক আছে? তাহলে এই কেন কথাটা প্রত্যেকটা কেন এমসিকিউতে আসতে পারে। প্রত্যেকটা কেনর যে বেসিক সেটা কিন্তু এমসিকিউতে ঘুরে পেঁচায় দেয়, এজন্য আমরা প্রত্যেকটা থিওরি ভালোভাবে জানার চেষ্টা করব। তাহলে আমরা জানি পৃথিবী একটা তড়িৎ পরিবাহী, তাই না? পৃথিবী কিন্তু পরিবাহী। তাহলে এটার বিভব কেন 0 হবে? ধনাত্মকভাবে আহিত কোনো বস্তু, হ্যাঁ একটা বস্তু যার চার্জ হচ্ছে আমাদের প্লাস, ধনাত্মকভাবে আহিত কোনো বস্তুকে যদি আমরা মাটির সাথে সংযোগ করি তখন কি হবে, আমাদের মাটি থেকে মানে পৃথিবী থেকে ভূমি থেকে আমাদের ইলেকট্রন এসে এটাকে কি করে ফেলবে নিরপেক্ষ করে ফেলবে। ধরো এখানে দুইটা প্লাস আসে, আমাদের মাইনাস আসবে দুইটা, তাহলে দুইটা মাইনাস দুইটা প্লাসকে কি করবে আমাদের এখানে নিষ্ক্রিয় করে ফেলবে, নিস্তড়িত করে ফেলবে। তা প্রথম কথা হচ্ছে যখন আমরা ধনাত্মকভাবে আহিত কোনো বস্তুকে পৃথিবীর সাথে সংযুক্ত করব তখন পৃথিবী থেকে ইলেকট্রন এসে বস্তুটাকে নিস্তড়িত করে ফেলবে। আবার যখন ঋণাত্মকভাবে কোনো বস্তুকে পৃথিবী মাটির সাথে সংযোগ করব তখন এই যে আমাদের কি হবে এই যে ইলেকট্রনগুলো ভূমিতে যাবে, ভূমিতে চলে গিয়ে আমাদের এটা কি হয়ে যাবে নিরপেক্ষ হয়ে যাবে। এখন 3 নাম্বার কথা হচ্ছে পৃথিবী যে এত বিরাট যে এতে আধান যোগ হচ্ছে নাকি বিয়োগ হচ্ছে এটার কোনো খেয়াল থাকে না। কারণ দেখো একটা সমুদ্রের উপরি পৃষ্ঠ থেকে যদি তুমি 1 বালতি পানি নাও, সমুদ্রের পানির উচ্চতার কি কোনো চেঞ্জ হবে? কোনোই চেঞ্জ হবে না। তবে পৃথিবী এত বিরাট যে এতে আধান যোগ বা বিয়োগ করলে বিভবের কোনো চেঞ্জ হয় না। অনুধাবনে এই জিনিসগুলো কিন্তু লিখবা। তাহলে আমি কিন্তু এখানে সুন্দরভাবে হচ্ছে নোট করে দিচ্ছি, নোটটা তুলে নিবা। যে প্রথম পয়েন্ট হচ্ছে ধনাত্মকভাবে আহিত কোনো বস্তুকে যদি কি করা হলে এবং ঋণাত্মকভাবে আহিত বস্তুকে কি করা হলে, আর এই যে পৃথিবী এত বিরাট যে এতে আধান যোগ বা বিয়োগ করলে বিভবের কোনো চেঞ্জই হবে না। এখন আমাদের টপিক হচ্ছে সমবিভব তল। তাহলে আমাদের নাম থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের বিভব কি থাকবে সমান থাকবে, একটা তল বরাবর বিভব সমান থাকবে, তাই না? তাহলে আমাদের যেটা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে তল বরাবর প্রত্যেকটা বিন্দুর বিভব সমান, ঠিক আছে? যে তল বরাবর প্রত্যেকটা বিন্দুর বিভব সমান থাকবে তাদেরকেই আমরা সমবিভব তল বলবো। তাহলে আমরা যদি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, ঠিক আছে? আমরা যদি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, আমরা ধরলাম এখানে একটা ক্ষেত্র চার্জ আছে সেটা হচ্ছে প্লাস, প্লাস আধান এখানে আছে, তাই না? এখন আমাদের এই প্লাস আধান থেকে আমাদের বড় রেখাগুলো কি বাইরে নির্গত হবে, আমরা জানি বড় রেখাগুলো বাইরে নির্গত হবে এবং সেটার দিক কোন দিকে হবে বাইরের দিকে হবে, তীর চিহ্নগুলা বাইরের দিকে হবে, যেহেতু ক্ষেত্র আধানটা পজিটিভ এজন্য বড় রেখা বাইরে নির্গত হবে এবং আমরা বড় রেখা সম্পর্কিত আলোচনা করে আসছি। এখন এখানে আমাদের
সমবিভব তল বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো, এই যে আমাদের এখানে কয়টা তল, এটা একটা তল, এটা আরেকটা তল, এবং এটা আরেকটা তল। ঠিক আছে, আমরা যদি একটা তল নিয়ে কথাবার্তা বলতে চাই, যেমন আমাদের এই যে কেন্দ্র থেকে আমরা এই তলকে নিয়ে কথাবার্তা যদি বলতে চাই, আমাদের এখানে আছে কি প্লাস কিউ আধান। হ্যাঁ, আমরা ধরলাম যে পুরো গোলকের মধ্যে আমাদের আছে প্লাস কিউ আধান। তাহলে আমরা যে তল নিয়ে 2 নাম্বার তল নিয়ে কথাবার্তা বলতেছি, সেখানে আমাদের আধান কি সেম, প্রত্যেকটা বিন্দুতে আমাদের কি আধান প্লাস কিউ আধান সেম। এরপর আমাদের কেন্দ্র থেকে যে দূরত্ব, এই যে কেন্দ্র থেকে যে দূরত্ব, এই লাইনের প্রত্যেকটা বিন্দুর জন্য দূরত্ব কি সেম হবে নাকি ভিন্ন হবে? অবশ্যই কি সেম হবে আর এর মান। তাহলে আমাদের এই যে 2 নাম্বার তল বরাবর প্রত্যেকটা বিন্দুতে আরও এখানে আমরা কি সেম পাচ্ছি। তাহলে আমাদের এই যে আধান সেম আর সেম, তাহলে আমাদের সূত্র ভি ইকুয়াল 1/4πε0 কিউ ওয়ান বাই আর, তাই না? এটা তো সবসময় ধ্রুবক থাকবে, তাহলে এটাও ধ্রুবক থাকলে আমাদের প্রত্যেকটা বিন্দুতে বিভবও কি হবে সেম হবে। বুঝতে পারছি? তাহলে এটা কিন্তু নির্দিষ্ট তল বরাবর, এই তল বরাবর দুইটা জিনিস সেম, কিউ সেম এবং ব্যাসার্ধ আর সেম হওয়ার কারণে আমাদের বিভব সেম। যে এই তল বরাবর আমরা কিন্তু বিভব প্রত্যেকটা বিন্দুতে বিভব সেম বলতেছি। তাহলে দেখো, এই তল বরাবর যে বিভবের মান আসবে তা এই দুইটা কি সেম হবে? সেম হবে না। তা আমরা যে কোনো একটা তলের কথা বলতেছি, যে যে কোনো একটা তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান হবে, এবং এই তলের সাথে অন্য তলের বিভবের কিন্তু মিল থাকবে না। কারণ এখানে এই যে এখানে আর এর মান ভিন্ন, এখানে আবার আর এর মান আলাদা, তাই না? তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি কিনা? এখন আমাদের মেন যে কথাটা এখানে, যে সমবিভব তলে আমাদের কৃতকাজ হবে কিনা। ঠিক আছে, অর্থাৎ আমাদের তলে, স্পেসিফিক তলে আমরা যদি একটা বিন্দু থেকে আমরা ধরলাম দ্বিতীয় এ থেকে যদি আমরা বি বিন্দুতে কোনো একটা আধানকে নিতে চাই, স্থানান্তরিত করতে চাই, তখন এখানে কোনো কাজ হবে কিনা সেটাই বিবেচনার বিষয়। ঠিক আছে, তাহলে আমরা আহ কোনো একটা আধানকে এ থেকে বিতে নিব। ঠিক আছে, এ থেকে বিতে নিব, ডব্লিউ এ তীর চিহ্ন দিয়ে বি, মানে এ থেকে বিতে নিব, ইকুয়াল কি হবে আমরা জানি ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ, তাই না? তাহলে আমাদের এখানে ডব্লিউ ইকুয়াল কি হবে ভি কিউ, তাহলে ডব্লিউ ইকুয়াল আমরা পাচ্ছি ভি কিউ। তাহলে এই যে আমাদের ভি মানে বিভব পার্থক্য, এই যে এ বিন্দুতে যে বিভব আর বি বিন্দুতে যে বিভব তার কি হবে পার্থক্য, তার মানে ভি বি মাইনাস ভি এ ইন্টু কিউ। এখন খেয়াল করে দেখো যে আমরা বলেছিলাম এই তল বরাবর যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান। তার মানে এই বিন্দুতে বিভব 10 হলে বি বিন্দুতেও বিভব কত হবে 10 হবে। তাহলে 10 মাইনাস 10 ইকুয়াল কত হবে 0 হয়ে যাবে, তাহলে বিভব এখানে শূন্য হয়ে গেছে। তাহলে 0 ইন্টু কিউ ইকুয়াল 0। মেইন কথা হচ্ছে আমাদের সমবিভব তলে, এই যে সমবিভব তলে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি কোনো আধানকে নিতে চাই, তখন আমাদের এখানে কোনো কৃতকাজ হবে না। ঠিক আছে, তাহলে আমরা কথাটা যদি লিখি, আমরা বলার চেষ্টা করতেছি যে সমবিভব তলের উপর কোনো আধানকে এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তরিত করলে কোনো কাজ হয় না। ঠিক আছে, কাজের পরিমাণ হবে কি 0। বুঝতে পারছি? কাজের পরিমাণটা হবে এখানে 0। এখন এটা ছিল আমাদের সমবিভব তল নিয়ে আলোচনা। এখন আমরা কয়েকটা এমসিকিউ দেখি। আমরা এখানে জানতে হবে 1 কুলম্ব ইকুয়াল আমার কত ইএসইউ, অর্থাৎ 1 কুলম্ব ইকুয়াল 3 × 10⁹ ইএসইউ চার্জ। এখানে ইএসইউ এর ফুল মিনিং কি? ই দিয়ে হচ্ছে আমাদের ইলেকট্রন, এস দিয়ে হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে, ই দিয়ে হচ্ছে ইউনিট, ইউ দিয়ে ইউনিট অফ চার্জ। তাহলে ইএসইউ হচ্ছে আমাদের চার্জের মানে আধানের ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক স্থির বৈদ্যুতিক একক। আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের 1 ভোল্ট। ঠিক আছে, 1 ভোল্ট ইকুয়াল আমাদের 10⁸ ইএমইউ বিভব, ইএমইউ বিভব। তাহলে এখানে ইএমইউ এর ফুল মিনিং কি? সেটা হবে ইলেকট্রো, এম দিয়ে হচ্ছে ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক
আমাদের ইউ দিয়ে হচ্ছে ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই এই জিনিসগুলো আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। ঠিক আছে, এই দুই